কিছুদিন আগেই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিবেকবান বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রেঞ্জ অফিসারকে কদর্য মন্তব্যের জেরে শীর্ষস্তর থেকে তার পদত্যাগের নির্দেশ আসার পরই সেই বিবেকবান বার্তা নিয়ে কার্যত কটাক্ষের সুর শোনা গেল অখিলগিরির গলায়। দেখুন, তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? বিতর্কের সূত্রপাত হয়েছিল তাজপুরে সমুদ্রের তীরে দোকান বসানোকে কেন্দ্র করে। কাঁথির রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের সঙ্গে বিবাদের পরই যত কাণ্ড। বিতর্কের জেরে তৃণমূল সরকারের আমলেই প্রথম কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করানো হলো। আর তারপরে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিবেকবান হওয়ার নির্দেশকে কার্যত কটাক্ষ করে বন দফতরকে আক্রমণ করলেন অখিলগিরি। সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। শুধুমাত্র তৃণমূল নেতৃত্বের বিবেকবান হওয়ার নির্দেশকে কটাক্ষ করেই থেমে যাননি অখিলগিরি, বন দফতরের বিরুদ্ধেও তুলেছেন মারাত্মক অভিযোগ। আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে, যেটা আপনি বিধানসভাতে তুলবেন। কি ধরনের দুর্নীতির তথ্য আছে আপনার কাছে? গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে, বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে। এটা গ্রামের মানুষ বলেছে, আমি বলিনি। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। অনেক সময় যেগুলো অকেজো কাঠ, শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে দুর্নীতির প্রসঙ্গ পরে বলবো বলেছে। এখন আর আমার কাছে আছে, তখন আমি দেখিয়ে দেবো। যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো। দুর্নীতি তো একটা হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে, সেটা আমার মুখ থেকে শোনা কোনো দরকার নেই। দল যেটা মনে করেছে, যিনি মন্ত্রী হিসেবে তিনি যে কাজ করেছেন সরকারি আধিকারিক এবং সবথেকে বড় কথা একজন মহিলার প্রতি, তার জন্যই আজকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং এইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এইভাবে তো বিচার করা যায় না। ফরেস্ট অফিসার মহিলা, তাকে অপমান করার জন্য অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে সরে যেতে হলো। মুখ্যমন্ত্রী এখন বিবেক জাগাচ্ছে, তার কারণ 26-এ মুখ্যমন্ত্রীর বিবেকের জবাবটা জনতা নেবে। সেই কারণের জন্য ভয়ে এখন অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নিলেন। কারামন্ত্রীর কারাবাস হওয়া দরকার ছিল, ওর বিরুদ্ধে মামলা রুজু করা দরকার। পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলেই কি হঠাৎ বন দফতরের দুর্নীতির প্রসঙ্গ সামনে আনলেন অখিলগিরি? বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে এই প্রশ্নই। বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কারা দফতরের মন্ত্রী, কারামন্ত্রী, তিনি বন দফতরের দুর্নীতির কথা সামনে আনছেন। অবশ্যই আমরা তা নিয়ে আলোচনায় আসবো, কিন্তু সলিলদার কাছে আমি এই প্রসঙ্গে আসবো। সলিলদা, আইনে কি সংস্থান রয়েছে? পুলিশ কি সুমোটো কেস করতে পারে? যেভাবে একজন সরকারি আধিকারিককে কর্তব্যরত অবস্থায় হুমকি, শাসানি, প্রাণনাশের হুমকি দেওয়া হলো, সেই বিষয়ে দেখো, প্রথমে আমি সেটা আসছি, তার আগে আমি বলছি ওটা গ্রস ইনসাবঅর্ডিনেশন। উনি ডাইরেক্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্রিটিসাইজ করছেন। কাউন্সিল অফ মিনিস্টারের একজন মাননীয় সদস্য, লিডার অফ কাউন্সিল অফ মিনিস্টারকে তাকে সমালোচনা করে বিবেকবান বিবেকবান বলে উনি কিন্তু ওটা ক্রিটিসাইজ করছেন, তাকে ঠাট্টা করে বলছেন। খালি তাই না, আর রাজ্য সরকারের দুর্নীতি উনি কালকে বিধানসভায় ফাঁস করবেন বলেছেন, সেটাও থ্রেটনিং আছে। উনি হি হ্যাজ থ্রেটেন্ড দ্যাট লেডি অফিসার, লেডি গভর্নমেন্ট সার্ভিং অফিসার উইথ ডায়ার কনসিকুয়েন্স টু কিল। বলেছে এর মধ্যে যদি আপনি এর মধ্যে ঢোকেন, এই 25 ফুটের মধ্যে আর ফেরত আসবেন না। এবং খালি তাই না, তাকে ডাং দিয়ে মারবেন বলেছেন, বেয়াদব বলেছেন, জানোয়ার বলেছেন। আমার কথা হচ্ছে তা নয়, আমার কথা হচ্ছে দেখো, এই শাসক দল কিন্তু সিস্টেমেটিক্যালি, এবং আপনি টিকতে পারবেন না, আপনি টিকতে পারবেন না। আপনি ধারাবাহিকভাবে, তুমি যদি রায়গঞ্জে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পিটলো, তোমার কুলপিতে পঞ্চায়েত সেক্রেটারিকে মারলো,
সরকারি হাবড়াতে ভিডিওকে মানলো, রায়গঞ্জে বেহালাতে পুরো 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 আধিকারিককে মারলো, সেটাও প্যাচাক করে দিয়ে তাড়াতাড়ি জামিন করে দিল, আই কার্ড প্রডিউস করলো না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সেখানে পৌরসভার চেয়ারম্যান কাল্লা সেখানে মারলো, তাদের অফিসারকে মারলো, সিকিউরিটি গার্ড তাকে ধাক্কা দিল, অ্যাসাল্ট করলো। কোনো স্টেপস হয়েছে, কোনো কেস হয়েছে, কোনো মামলা হয়েছে? আজকে ওনার শৃঙ্খলা, দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি মেনে নিলাম, দলের শৃঙ্খলা বজায়ের জন্য উনি পদত্যাগ করতে বললেন, ক্ষমা চাইতে বললেন। কেন আমাকে বলো, কেন ওনার এগেইনস্টে স্পেসিফিক মামলা হবে না? টু আউটরেজ দ্য ফিমেল মডেস্টি কেন হবে না? টু ডিটার এ পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জিং বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি, কেন তার এগেইনস্টে মামলা হবে না? কেন আজকে সে অ্যারেস্ট হয়ে কোর্টে চালান হবে না? আমি তখনই স্বাগত জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যখন এই ভদ্রলোক কালকে অ্যারেস্ট হবে, সুমোটো কমপ্লেন নিয়ে কেস করে চালান করবে, ওকে পুলিশ কাস্টডি দিয়ে এনে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করবে। রাজধর্ম, হ্যাটস অফ টু চিফ মিনিস্টার। তখন মামলার কথা বলছিলেন, কোন কোন ধারায় মামলা হতে পারে? মামলাতে 121 ডিটার পাবলিক সার্ভেন্ট টু ডিসচার্জ ফ্রম বিএনএস বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি, 79 অশ্লীল কথাবার্তা, মহিলার প্রতি অশ্লীল কথাবার্তা এবং বোনাফাইড গভর্নমেন্ট ডিউটিতে তাকে বাধা দেওয়ায়, ক্রিমিনাল কনস্পিরেসি, এবং ওই লোকগুলোকে উনি কনস্পায়ার করেছেন ওদের সঙ্গে, উনি ওদেরকে আরো উদ্বুদ্ধ করেছেন, উনি ইন্সপায়ার করে, দ্যাট ইজ এ ক্রিমিনাল কনস্পিরেসি। ওনার এগেইনস্টে এখনই অ্যারেস্ট করে ওনাকে কালকে চালান করা হবে, পুলিশ কাস্টডিতে আনবে, ইন্টারোগেশন হবে, ওই স্পটে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম হবে। কারণ ওই মহিলা আধিকারিক বোনাফাইড ডিউটি 26 ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অফ 1927, তাতে করে উনি ল্যান্ড, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের যে ল্যান্ড, সেটাকে রিট্রিভ করতে গেছেন, সেটা ওনার অধিকার, আইনি অধিকার বলে উনি ওখানে গেছেন। না, আমি পরিষ্কার কথা যে আমরা বারবার গতকাল থেকে বলছি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। আপনার বেলা বলি, শুনুন না, আপনি তো এতক্ষণ বললেন, সবাই মিলে বললেন, শুনলাম তো চুপ করে। এবার আমার বক্তব্য হলো যে আমরা এই অন্যায়টাকে, যদি আমরা বলছি এই বক্তব্য, এই অন্যায়টাকে, অন্যায় বলছি, শব্দটাকে বলছি, অন্যায়টাকে জাস্টিফাই করছি না, কিন্তু এটাও তো বুঝতে হবে, সলিলবাবু এতগুলো কথা বললো, এই একজন সরকারি আধিকারিক বিডিও 8ই এপ্রিল 2008 সালে বিডিও দাসপুর 2 নম্বর ব্লকের কল্লোল সুরকে হত্যা করা হয়েছিল, তার পরিবারের অভিযোগ, কারো বিরুদ্ধে ব্যবস্থা না হয়। শঙ্কু, আসবো। আমি বলছি ক্ষমা তো চাইলেন না, উল্টে মহিলা রেঞ্জ অফিসারের ঘাড়ে দোষ চাপালেন। আমি বলছি বিবেকবান হওয়ার বার্তা কাকে দিলেন? না, কাকে বিবেকবান হতে বলছেন? তুমি এটার একটু প্লিজ একটু বুঝিয়ে দাও। চ্যালেঞ্জ করে ক্রিটিসাইজ করতে, দল থেকে সাসপেন্ড করতে পারো, ক্রিটিসাইজ করে জামানা হলে তাহলে বলতে সুবিধা হয়। আমার পরিষ্কার কথা বলছি, উনি বারবার বলছেন, উনি দেখুন, উনি পরিষ্কার বলেছেন বিবেকবানের কথা, যে যারা ওখানে পিছিয়ে গিয়ে, যাদের জন্য গরিব মানুষগুলো যারা ওখানে দোকান করবেন, তাদের কথা বলেছেন যে বিবেকবান হওয়ার কথা, এই মানুষের জন্য গেছেন। উনি কি কারণে গেছেন? আলোচনা নয়, আমাদের যদি চেঁচামেচি করে, সেটা যদি হয়, আমার বেলায় যদি চেঁচামেচি করে, তাহলে সবার বেলায় কিন্তু চেঁচামেচি করতে হবে। আমি বারবার বলছি, কজটা নিয়ে আলোচনা হতোই না যদি উনি মহিলা আধিকারিকের সাথে আলাদাভাবে কথা বলতেন, ভদ্রভাবে কথা বলতেন, আলোচনার বিষয় থাকতো। আজকে উনি ভুলটা করেছেন, গতকাল ওই ভাষায় ওইভাবে কাজে বাধা দিয়েছেন। আমি বলছি তো অন্যায় অপরাধ। আমি একটা কথা বলছি যে ভুল করেছেন, কত ভুল করেছেন। আমরা বরঞ্চ একবার দেখে নিই যে অখিলগিরি 1 দশক আগে বইমেলায় মুখ্যমন্ত্রীর মেজাজ হারানোর ঘটনা, যেটা মনে করিয়ে দিয়েছেন অখিলগিরি এই রেঞ্জারকে পেটানোর হুমকি যে অখিলগিরি দিয়েছেন। দেখে নিন কত ভুল করেছেন অখিলগিরি। বেয়াদব থেকে জানোয়ার, কুকথার পাশাপাশি হুমকি, হুঁশিয়ারি। বন দপ্তরের মহিলা আধিকারিককে কিছুই বলতে প্রায় বাকি রাখেননি রাজ্যের কারামন্ত্রী। এর আগে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছেন অখিলগিরি। শনিবার বন দপ্তরের জায়গা দখলমুক্ত করতে গিয়ে মন্ত্রীর রোষের মুখে পড়েন মহিলা আধিকারিক।
সম্প্রতি বেআইনি দখলমুক্ত করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। গত 30শে জুলাই বেহালার পর্ণশ্রীতে দখলদারদের হঠাৎ এলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ওই দিনই শিলিগুড়ির চম্পাশরী মোড়ের কাছে হকার উচ্ছেদে আসা পুরকর্মীদের কাজে বাধা দেন 46 নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন। গত মাসের শেষ দিনে হকার উচ্ছেদের বিরুদ্ধে সুর চড়ান চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদ করা যাবে না বলে জানান তিনি। সম্প্রতি নবান্নের বৈঠকে বেআইনি জবরদখল রুখতে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক। তারপরেও মন্ত্রীর বাধার মুখে পড়েন বনাধিকারিক। মহিলাকে মারধরের হুমকিও দেন অখিলগিরি। এক ধাপ এগিয়ে পুলিশকে বোমা মারার হুমকি দেন অনুব্রত মণ্ডল। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি অনুব্রত থেকে অখিল শাসক দলের নেতা মন্ত্রীদের মুখের এই ভাষাকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে। আমাদের মুখ্যমন্ত্রী স্নেহ পরবশ হয়ে ভালোবেসে বইমেলার বাইরে তিনি পুলিশকে চাপকাবেন বলেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিওটা থ্রেট করা হচ্ছে। কেন অখিলগিরি ক্ষমা চাইবে? অখিলগিরি তো জানে দলটাকে। এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না। সরকারি জমি জবরদখল মুক্ত করতে হবে বলে বার্তা দিচ্ছে রাজ্য প্রশাসন, আর সেই নির্দেশ পালন করতে গেলে বাধা দিচ্ছেন শাসক দলেরই নেতা মন্ত্রীরা। বিরোধীরা কটাক্ষ করে বলছে এটাই তৃণমূলের সংস্কৃতি। এবিপি আনন্দ। অনুব্রত মণ্ডল, হুমায়ুন কবির কারো বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আমাদের কিন্তু দেখা যায়, মানে আমরা দেখিনি, এখনো পর্যন্ত নজরে আসেনি। শঙ্কুদেবের কাছে আমি শঙ্কু বলার আগে আমি একটা লাইন বলে সুবিধা হবে। শঙ্কু আমি এটা বলিনি, এক লাইন আমি বলছি যে এই যে বিজেপি বলবে, শঙ্কু একটা কথা বলে দিক, অজয় মিশ্রা টেনির ছেলে আকাশ মিশ্রা, তিনি যখন ওই গাড়ি চালিয়ে দিয়েছিল আশিস মিশ্রা, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আর কৈলাস বিজয় বর্গীয় ছেলে আকাশ বিজয় বর্গীয় যখন ব্যাট দিয়ে পেটালো, এফআইআর অবধি হয়নি। ও বলে দিক একটু। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, একটা মুখ্যমন্ত্রী কমিউনিকেট করে বলেছেন যে আপনি রেজিগনেশন দিয়ে দিন। উনি রেজিগনেশন দিয়েছেন। রাজধর্ম রাজধর্ম বলে তৃণমূল চিৎকার করছে। ভাই, রাজধর্ম তো তখন হবে যখন আপনি লিগ্যাল অ্যাক্ট করবেন, আইনের শাসন আনবেন। অ্যাকর্ডিং টু দ্য ল উনি বেআইনি কাজ করেছেন। আজকে ওনাকে গ্রেফতার করুন, ওনাকে অ্যারেস্ট করুন। আরে ওনাকে গ্রেফতার করবেন কি করবেন না স্পষ্ট করুন। চ্যালেঞ্জ করছেন, ভুলে গেছে, বলছে ঘটনার কথা মনে পড়ছে না। একটু বলতে দাও। ঘটনার কথা মনে পড়ছে না, সব বলে দিলে এফআইআর হয়নি। অখিলগিরি পুলিশ বলছে এফআইআর করতে না, আমরা কি করব? শুনুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কাছে বার্তা পাঠিয়েছিলেন সুব্রত বক্সির থ্রুতে যে ভাই আপনি রেজিগনেশন দিয়ে দিন, ক্ষমা চান। উনি বাপের ব্যাটার মতো রেজিগনেশন পাঠিয়ে বলেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায়। মানার কি দরকার? আমি মানবো না, আমি ক্ষমা চাইবো না, যা করার আছে করুন, মন্ত্রিত্ব ছেড়ে দিন। এটা বলছো ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রী তো দেখিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী তো দেখিয়ে দিয়েছেন চলছে। আচ্ছা আমি একটা কথা বলছি, আরে ভাই বলতে দাও না। আমি একটা কথা বলছি যে ইতিমধ্যে দীর্ঘ তালিকা সলিলদা বলেছেন, পাবিয়া তোমরাও বললে, আমরা জানি 2011 সালের পর থেকে প্রথম না, অসংখ্য এরকম ঘটনা আছে। কদিন আগে শুভম চক্রবর্তী একজন হোটেল মালিককে মেরে হাত ভেঙে দিলেন, সেখানেও কোনো ব্যবস্থা হয়নি। অতএব আমাদের এই সন্দেহ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলেই আমি মনে করি যে অখিলগিরির বিরুদ্ধে যে ব্যবস্থা হয়েছে বা মন্ত্রিসভা থেকে সরতে বলা হয়েছে, তা কি উনি একজন মহিলা আধিকারিককে হেনস্থা করেছেন বলে, নাকি হেনস্থা করতে গিয়ে ওনার একটা ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে? বন দপ্তরে প্রচুর দুর্নীতি আছে, যা উনি ফাঁস করে দেবেন, এই কথাটা মুখ ফসকে পাবলিকের সামনে বলে ফেলেছেন বলে। কেন আমি কথাটা বলছি? এই বন দপ্তরে যে কোটি কোটি টাকা দুর্নীতি আছে, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে। আবার পাল্টা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার ফোনে এমন SMS আছে যে SMS প্রমাণ করে দেবে বন দপ্তরের দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনে, মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। অতএব বন দপ্তর যেখানে কিনা কোটি কোটি টাকার দুর্নীতি হয়ে আছে, এখন অব্দি একটা পর্দা পড়ে আছে। আমরা অনেক দপ্তরের দুর্নীতি নিয়ে তদন্ত ইত্যাদি দেখছি, রেশন দপ্তর, শিক্ষা দপ্তর, বন দপ্তরের দুর্নীতির এখনো তদন্ত শুরু হয়নি, সামনে আসেনি। অখিলগিরির গতকাল মুখ ফসকে বলে ফেলা এই কথার মধ্যে
বন দপ্তরের দুর্নীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ব্যক্তিগতভাবে জড়িত থাকার দুর্নীতি, এটা আমার কথা নয়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জড়িত থাকার যে দুর্নীতি, যাতে যার SMS রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফোনে এখনো নাকি রয়েছে, খুঁজলে পাওয়া যাবে, সেইটা অখিলগিরি বলে ফেলেছেন বলে তার শাস্তিটা উনি পাচ্ছেন কিনা এই প্রশ্ন ওঠার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে বলে আমরা মনে করি। আমরা বারবার বলছি আমরা তো তবু ব্যবস্থা নিয়েছি, শতরূপা একটু বলুক যে এই যে আমি যে ঘটনার কথা বললাম, একজন দাসপুর 2 ব্লকের ভিডিও, তাকে খুনের অভিযোগ করা হয়েছে, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্লিজ, রাষ্ট্রপতিকে কুমন্তব্য করা থেকে এই মহিলা আধিকারিককে এইভাবে হুমকি হুঁশিয়ারি 1 বছর 9 মাস, না বিষয়টা একটু বলতে দাও। আমি বলছি যে অখিলগিরির বিরুদ্ধে তেমন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না, কঠোর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না, কোন বাধ্যবাধকতার কারণে? কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে অখিলগিরির বিকল্প কেউ নেই বলে, না কেউ নেই বলে। আগে বুঝতে, আপনি কথাটা তো এটা বুঝতে হবে যে একজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা হচ্ছে, দল তীব্র ভর্ৎসনা করছে, দল বলছে আপনি ঠিক করেননি, আপনি অন্যায় করেছেন, অন্যায় করেছেন, এই যে আপনি বলুন বাম জামানায় সারা ভারতবর্ষ ঘটে এই ঘটনার একটা উল্লেখ করে আপনি তো এটা উল্লেখ করতে পারছেন না। আমরা তো একটা কথা বলছি, আচ্ছা ঠিক আছে, মানে মহিলাদের বলে জুতা, একটু বিশ্বনাথ না দেখো, আপনাকে বলছি যে 2011 আমরা তো অনেক আগে, মানে অনেক বছর ধরে টেলিভিশনে আছি, 2011 সালে পরিবর্তনটাই হয়েছিল বামেদের অন্যায় অবিচারের বিরুদ্ধে, এবং 2011 সালে কিন্তু মানুষ এক্সপেক্ট করেছিল যে একটা নতুন প্রশাসনিক সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস আনবে। কিন্তু 2011 সালের পরে ধারাবাহিকভাবে প্রশাসনকে কার্যত বলা যায় দলদাসে পরিণত করে এবং মেরুদণ্ডকে ভেঙে দেওয়া, এবং মানে প্রতিনিয়ত শাসানি ভয় দেখানো। এই যে কয়েকদিন আগে বালি পুরসভাতে একটা ঘটনা, সেখানে একজন মানে ফিনান্স অফিসার বা অডিট ফিনান্স অফিসার, তার কি অবস্থা হয়েছিল যে হাইকোর্টে পর্যন্ত মামলায় তাকে রিলিফ পেতে হয়েছে। ফলে আমি বলছি তোমাকে যে কোনো একটা জায়গাতে তুমি যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে ফেলেছো, সেই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু কেবলমাত্র একটা অখিলগিরিকে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে কিছুই প্রমাণ করে না, বরঞ্চ তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে কিনা। তুমি চাপড়ে দেওয়ার কথা যদি কাউকে বলো, তুমি মুখ্যমন্ত্রী হিসাবে যদি বলো যে ঝাঁটা লাঠি নিয়ে আপনারা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করুন, তাহলে কিন্তু তোমার যারা সহকর্মী তাদের মধ্যে কিন্তু তুমি অ্যাকচুয়ালি কোনো মানে ন্যায় প্রতিষ্ঠার উদ্যোগ তুমি নিলে না। ফলে মুখ্যমন্ত্রী জায়গা থেকে আমি বলবো যে মুখ্যমন্ত্রীকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে উনি প্রশাসন পরিচালনা করেছেন, যেখানে বারবার আধিকারিকরা আক্রান্ত হয়েছে হয়, আর না হলে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। এই দুয়ের মাঝে একটা যে নিউট্রাল ব্যুরোক্রেসির অবস্থান থাকার কথা, ওয়েবারিয়ান ব্যুরোক্রেসির ভূমিকা থাকার কথা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফলে একটা ঘটনা, তাতে যদি অখিলগিরি মন্ত্রিত্ব থাকলো কি না থাকলো তা দিয়ে প্রশাসনিক সংস্কৃতি পরিবর্তন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিষ্কার একটা সিস্টেম জানবে। আমি খালি একটা সেন্টেন্স একটা কথা বলছি, বলা হচ্ছে দল কি ব্যবস্থা নিচ্ছে, সরকার কি করছে, আমি বিশ্বনাথ স্যারকে একটা কথা বলছি, কিন্তু একজন সরকারি আধিকারিককে যে হুমকি দিলেন, প্রাণনাশের হুমকি দিলেন, হুঁশিয়ারি দিলেন, তার ব্যবস্থা তো প্রশাসন নেবে। সে প্রশাসনের কি ব্যবস্থা নজরে আসছে, দল কি ব্যবস্থা নিল? আমি বলছি দল কি ব্যবস্থা নিল? বিশ্বনাথ চক্রবর্তীকে একটা কথা বলছি খালি, প্রথম কথা হচ্ছে বামপন্থীরা যে হেরে গেছে, বাম জমানার পরিবর্তন হয়েছে, তার পেছনে কারণ রাজনৈতিক আছে, জমি অধিগ্রহণ থেকে শুরু করে এগুলো রাজনৈতিক ইস্যু। আমি খালি আপনাকে বলে দিই, কোনো সরকারি আধিকারিকের ওপর আস্ফালন ফলানো বা দুর্নীতি বাম জমানার পরিবর্তনের পেছনে আদৌ কোনো কারণ ছিল না। এক, দ্বিতীয় কথা, এইখানে এই কথাতে আমাদের সবাইকে একমত হতেই হবে। আপনার কথা আমি শুনেছি, এবার আপনি আমার কথাটা শুনুন, সবার মাঝখানে কথা বলবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার কথা আপনি বলার সময় বলেছেন, আপনি বলার সময় পেয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমাদেরকে একটা জায়গাতে আমাদেরকে সবাইকে একমত হতেই হবে যে একজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরানোটা কখনোই একটা ফৌজদারি অপরাধের বিচার নয়। কোনো মহিলাকে বা কোনো মানুষকে ফর দ্যাট ম্যাটার খুন করার হুমকি দেওয়ার মানে প্রতিক্রিয়া বা বিচার হচ্ছে তাকে গ্রেপ্তার করা, সঠিক বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার শাস্তি দেওয়া। আমি মন্ত্রী নই আজকে, কালকে আমি যদি কোনো মহিলাকে এরকম ভাবে হুমকি দিই, তখন কি কেউ বলবে যে ও তো মন্ত্রী নয়, সুতরাং ওর কোনো অপরাধ নেই? মন্ত্রিসভায় কাকে রাখলাম কি না রাখলাম, তার সঙ্গে ফৌজদারি অপরাধের কি সম্পর্ক রয়েছে?
কথাগুলো বলছে আমি কথাগুলো বলিনি। একজন বিধায়ক, বিধানসভার বিধায়ক রাজদেব গোয়ালা, দুলাল ব্যানার্জি যখন জোড়া খুনের আসামি, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে গিয়ে ওই কাশীপুর থানাকে ভাঙচুর থেকে আরম্ভ করে মৃত্যুঞ্জয় অখিলগিরি যে অন্যায়টা করেছে, তুমি বললে কোট আনকোট, তোমার কথা নিলাম, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থার কথা তোমার কাছ থেকে নির্দিষ্টভাবে উত্তর পেলাম না। হ্যাঁ সলিলদা একটু আমি দেখো, তার গ্রেপ্তারটা ইনএভিটেবল, অবশ্যম্ভাবী, যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে। এক, 2 নম্বর হচ্ছে যে অপরাধ উনি করেছেন, একজন মহিলাকে প্রথম কথা জন্তু বলেছেন, বেয়াদব বলেছেন, বলে তুমি খুন হয়ে যাবে যদি এর মধ্যে তুমি ঢোকো কালকে, এবং তার বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি করতে গিয়ে উনি যদি খুন হয় তাহলে ওর এগেইনস্টে কেন মামলা হবে না সেটা আগে বলুন। যদি মামলা না হয়, প্রশ্ন ছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একমাত্র অখিলগিরি লড়াই দিতে পারেন, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কথা বলছি, সেই কারণেই কি কঠোর ব্যবস্থা যেটা বারবার বিরোধীরা তুলছে সেইটা নিতে পারছে না তৃণমূল? আপনাদের সেই প্রতিবেদনই রাখবো আপনাদের সামনে এই আলোচনা শেষ করতে করতে, যে অখিলগিরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ তৃণমূল কংগ্রেস নিয়েছে ঠিকই, মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছে, কিন্তু পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অখিলগিরি দুর্বল হলে তার কি কোনো প্রভাব তৃণমূলের সংগঠনে পড়বে? ওই জেলারই তৃণমূল নেতাদের একাংশ অবশ্য তেমনটা মনে করছেন না। কারামন্ত্রী এবং রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরিকে এবার আর রেয়াত করল না দল, তাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগে বাধ্য করা হলো। নির্দেশ দেওয়া হলো মহিলা রেঞ্জ অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার, যদিও সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কারামন্ত্রী। 2011 সাল থেকে টানা 3 বার পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্রের বিধায়ক অখিলগিরি জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে রয়েছেন। তবে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বরাবরই শুভেন্দু অধিকারীর বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত ছিলেন। শুভেন্দু বিজেপিতে যোগদান করার পর জেলায় অখিলগিরির গুরুত্ব বাড়তে থাকে, পান কারামন্ত্রীর দায়িত্ব। এমনকি পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী পরিবারের বিপরীতে তাকেই তৃণমূলের মুখ হিসেবে তুলে ধরে দল। আর এই পরিস্থিতিতে 2022 সালে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান অখিলগিরি। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতিকে আগুন জ্বালতে বাবা। দেশ জুড়ে প্রবল সমালোচনা ও চাপের মুখে এই নিয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। এটা অখিল অন্যায় করেছে, ঠিক আছে, আই কন্ডেম দ্য আটারিংস অফ মাই এমএলএ, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আই অ্যাপোলজাইজ। কিন্তু সেবার অখিলগিরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দল। এরই মধ্যে 2024-এর লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি দুটি লোকসভা কেন্দ্রে বিজেপির কাছে হেরে গেছে তৃণমূল। অখিলগিরির বিধানসভা কেন্দ্র রামনগরেও এগিয়ে রয়েছে বিজেপি। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে আর অখিলগিরিকে এবার আর রেয়াত করল না দল, উল্টে তাকে পদত্যাগ করতে বাধ্য করে বার্তা দিয়ে রাখা হলো বাকিদেরও। পূর্ব মেদিনীপুর জেলার দুটো জায়গায় অর্থাৎ দুটো লোকসভা আসনেই কিন্তু তৃণমূল হেরেছে এবং সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। এরকম একটা পরিস্থিতিতে যদি অখিল গিরি নিষ্ক্রিয় হয়ে যান কিংবা দল ছেড়ে দেন বা দল ছেড়ে চলে যান অন্য কোনো দলে, তাহলে সাংগঠনিক জায়গায় কিন্তু সমস্যা হবে। কিন্তু তিনি যে ঘটনা ঘটিয়েছেন সেক্ষেত্রে ভাবমূর্তি বাঁচাতে শাসক দলের পক্ষে এই কড়া পদক্ষেপ ছাড়া আর কোনো জায়গা ছিল কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অখিলগিরিকে ভীষণভাবে দরকার। যদি বিজেপিকে, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে যদি তার বিরুদ্ধে লড়াই জারি রাখতে হয়, সেটাকেই তিনি কিন্তু কোনো না কোনোভাবে খেলানোর চেষ্টা করছেন। অখিলগিরির যদি আরও বেশি কিছু স্টেপ নেওয়া হয়, স্বাভাবিকভাবেই তিনি বিজেপিতে জয়েন করতে পারেন। অখিলগিরির এই যে পদক্ষেপ, তার সঙ্গে বিজেপির ভবিষ্যৎও যুক্ত, তৃণমূলেরও ভবিষ্যৎ যুক্ত। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে
পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অখিলগিরি দুর্বল হলে তার কি কোনো প্রভাব তৃণমূলের সংগঠনে পড়বে? দলের রাজ্য নেতৃত্বরা নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলায় সাংগঠনিক শক্তি কিভাবে বৃদ্ধি হবে সেটা আমার থেকে অনেক বেশি এবং ভালো বোঝেন। তো নিশ্চিতভাবে নেত্রীর নির্দেশে নেতৃত্বরা যা বলছেন নিশ্চিতভাবে সংগঠন শক্তিশালী হবে বলেই দল সিদ্ধান্ত নিয়েছেন। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে প্রথম যিনি তৃণমূল কংগ্রেসের ভিত্তিপ্রস্তরে মানে হাতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে অখিল গিরি। অখিল গিরি কোনো বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা নয়। অখিল গিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন। মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর এবার কি করবেন অখিলগিরি? বিধায়ক হিসেবে কাজ করে যাবেন নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন? উত্তর মিলবে আগামী দিন। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।